অন্যরকম পাঠশালায় স্বাগতম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হলো একটা নদীকে কিভাবে পার হওয়া যায়, অর্থাৎ একটা নৌকা কোন দিকে যাত্রা করলে একটি নদী বিভিন্নভাবে পার করতে পারবে, কোন দিকে যাত্রা করলে সে লম্বভাবে যাবে, কোন দিকে যাত্রা করলে সে ন্যূনতম সময়ে যাবে। আজকে আমরা ওই টপিকটা দেখব। সো আমি টপিকের নামটা লিখি। সো টপিকের নাম যেহেতু নদী পার, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে একটা নদীর জন্য আমাদের বেসিক কী কী জানা দরকার। সো আমরা আজকে মূলত দেখব যে একটা নদীর এই পার এবং ওই পারের একটা দূরত্ব থাকে, এই দূরত্বটা আমরা প্রথমে ডিফাইন করে নেব। যেমন এখানে আমি ডি দিয়ে বোঝাচ্ছি, এটা হলো নদীর এই পার থেকে ওই পারের দূরত্ব, এবং ডিকে আমরা বলবো নদীর প্রস্থ। আরেকটা কথা আমাকে অবশ্যই বলতে হবে, নদীর পানি এবং পুকুরের পানির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হলো নদীর পানি হলো অশান্ত, মানে নদীর পানি সবসময় ফ্লো করে, আর পুকুরের পানি সবসময় শান্ত, মানে পুকুরের পানিতে কোনো স্রোত থাকে না। সো যেহেতু আমি বলছি নদী পার, তার মানে এই যে নদী, এই নদীর পানিতে অবশ্যই একটা বেগ থাকবে। এখন বাস্তবিক জীবনে আমরা যেটা দেখতে পারি, নদীর পানি কখনো সব জায়গায় একইভাবে ফ্লো করে না, মানে সব জায়গায় বেগটা সমান থাকে না। কিন্তু আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এখানে যে নদীটা আঁকা হয়েছে, এই নদীর পানিটা সবসময় ধ্রুব বেগে সামনের দিকে ফ্লো করতেছে। সো আমি ধরে নিচ্ছি যে এখানে নদীর পানির যে স্রোত, সেটা হাতের ডান দিকে প্রবাহিত হচ্ছে। তোমরা চাইলে এটা হাতের বাম দিকেও আঁকতে পারো, এবং জায়গায় আমি প্রকাশ করতেছি ভিটি দিয়ে, মানে ভেলোসিটি অফ টাইড বা স্রোতের বেগ। সো এই দুইটা জিনিস তোমাকে মোটামুটি বলে দিবে যে স্রোতের বেগটা কত এবং নদীর প্রস্থটা কত। এরপর কিছু জিনিস যে জানতে চাওয়া হয়, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জানতে চাই যে এই নদীটা যদি লম্বালম্বি পার হতে হয় তাহলে কোন দিকে সাঁতার কাটতে হবে বা কোন দিকে নৌকা চালাতে হবে। সো আমাদের প্রথম কোয়েশ্চেন, একটা নদীকে লম্বালম্বি পার করতে হবে। সো লম্বালম্বি পার বলতে আমরা আসলে কি বুঝি? ধরো তুমি নির্দিষ্ট একটা বিন্দু থেকে যাত্রা শুরু করতেছো। সো এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে তুমি লম্বালম্বি পার হতে চাও, তার মানে তোমাকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হবে। তাহলে দেখো, এটাকে লম্বালম্বি পার না বলে বিপরীত বিন্দুতে যাত্রাও বলা যেতে পারে। আরও কি কি বলা যেতে পারে দেখো, এইটাকে আমি যে ডিটা দিয়েছিলাম, ডিটা ছিল নদীর প্রস্থ। এই নদীর প্রস্থ এবং এই রাস্তা দুইটা কিন্তু সেম, তাহলে লম্বালম্বি দূরত্ব না বলে বলতে পারতো যে নদীর প্রস্থ বরাবর পারাপার। তাহলে আমি বেশ কিছু অপশন পাচ্ছি, তো আমি অপশনগুলো এখানে লিখে রাখি। লম্বালম্বি না বলে বলতে পারে বিপরীত বিন্দুতে যাত্রা, বিপরীত বিন্দুতে যাত্রা। আরেকটা আমি যেটা বললাম যে এই রাস্তা এবং নদীর প্রস্থ সেম, তাহলে বলতে পারে যে নদীর প্রস্থ বরাবর যাত্রা। সো আরেকটা অপশন হলো নদীর প্রস্থ বরাবর যাত্রা। আর কি কি অপশন থাকতে পারে দেখো, এখানে যে রাস্তাটা আঁকা আছে, এই রাস্তাটা স্রোতের বেগের সাথে যে কোণটা তৈরি করছে সেটা হলো 90 ডিগ্রি। তাহলে তোমাকে বলতে পারে যে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করো। সো এটা আমি লিখলাম না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি সেটা লিখে দিই। ধরো তোমাকে যদি বলা থাকে যে দুইটা বিন্দু দেওয়া আছে, এরকম দুইটা বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু, এবং তোমাকে জিজ্ঞেস করা হলো এই দুইটা বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব কত, তাহলে তুমি অবশ্যই বলবে যে ভাইয়া এই দুইটা বিন্দুকে যোগ করে দেন, তাহলে এটা হলো ন্যূনতম দূরত্ব। সো ন্যূনতম দূরত্ব ছাড়া কিন্তু আরও কিছু দূরত্ব এখানে আঁকা যায়। যেমন দেখো, এই অর্ধবৃত্ত একটা দূরত্ব, এই যে গ্রাফের মতো করে আমি আঁকলাম এটাও একটা দূরত্ব, এই যে বাঁকা লাইন, এগুলো সবগুলো কিন্তু দূরত্ব। বাট এই সবগুলো দূরত্বের মধ্যে ন্যূনতম হবে কিন্তু সেই সরলরৈখিক দূরত্ব। একইভাবে এখানে যে নদীটা দেয়া আছে, এই নদীটা যদি পার হতে হয় তার জন্য ন্যূনতম দূরত্ব কত? তাহলে এই নদীর দুই পার দেয়া আছে তোমাকে, তো দুই পারের মধ্যে যে সরল রেখাটা আঁকা যাবে সেটাই হলো তার ন্যূনতম দূরত্ব। তো দেখো, এই রাস্তাটা কিন্তু ন্যূনতম দূরত্বকেই বোঝাচ্ছে। তাহলে আরেকটা অপশন এখানে কি যোগ হতে পারে, যে এই নদীটা যদি ন্যূনতম দূরত্বে পার হতে হয় তাহলে কোন দিকে যাত্রা করতে হবে। তো আমি একটু বলে রাখি, এই অপশনটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ন্যূনতম দূরত্বে নদী পার। পরীক্ষা এটা বেশি আসে, এই জন্য আমি একটু লাল করে দিয়ে গেছি। যাই হোক, সো এই চারটা অপশনের যে কোনো একটা যদি বলে, আমরা আসলে একইভাবে এই জিনিসটা সলিউশন করব। ঠিক আছে, সো আমরা আসলে প্রবলেমটা বুঝাইছি, প্রবলেমে কি কি দরকার সেটাও বলে দিছি। এখন আমরা সলিউশনে চলে যাই। সো এই সলিউশনে যাওয়ার আগে আমি একটু কিছু বেসিক কথা বলে নিই। একটা বেসিক কথা হলো, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। সো এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে যদি কোনো ভেক্টর তোমাকে বলে দেওয়া থাকে যে আর একটা ভেক্টর যেটা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে আছে, তাহলে তোমাকে একটু মনে করে দেই, এই আর ভেক্টরের দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ হলো এক্স অক্ষের উপর এবং একটা উপাংশ হলো ওয়াই অক্ষের উপর। এক্স অক্ষের উপর যে উপাংশ সেটাকে বলা হয় আর কস থেটা, এবং ওয়াই অক্ষের উপর যে উপাংশ সেটাকে বলা হয় আর সাইন থেটা। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা ভেক্টর এক্স অক্ষের সাথে সার্টেন একটা কোণ দেওয়া আছে, থিটা বা আলফা যাই হোক, তাহলে তার এক্স অক্ষের উপাংশ বের করা যাবে এবং ওয়াই অক্ষের উপাংশ বের করা যাবে। ওকে, তো সবসময় এক্স অক্ষের উপাংশটা কত হবে? আর কস থেটা, এবং সবসময় ওয়াই অক্ষের উপাংশটা হবে আর সাইন থেটা। সো এই জিনিসটা তুমি মাথায় রাখবে না, কারণ এখানে ভুল হতে পারে। কারণ এই যে কোণটা, থেটা কোণটা, এই থেটা কোণটা যদি তোমাকে এক্স অক্ষের সাথে দিয়ে দেয়, তখন নিচের উপাংশটা হবে আর কস থেটা, মানে এক্স অক্ষের উপাংশ। আর এই থেটা কোণ যদি এক্স অক্ষের সাথে না দিয়ে থাকে, তাহলে কিন্তু এটা কস থেটা হবে না। সো আমি চিত্রটাকে বুঝাই। ধরো তোমাকে আবারও ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দিয়ে দিল, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা হলো আর।
এইবার মনে করো তোমাকে কোনটা দিয়ে দিল ওয়াই অক্ষের সাথে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স অক্ষের উপাংশ কত, আর তুমি যদি বলো যে আর cos থিটা, তাহলে কিন্তু জিনিসটা হলো না, জিনিসটা ভুল। তার মানে তোমাকে জানতে হবে কোনটা কার সাথে তৈরি করছে, যার সাথে কোন তৈরি হয়েছে, যেমন এখানে এক্স অক্ষ, তার সাথে যাবে cos থিটা। এইখানে দেখো ওয়াই অক্ষের সাথে কোন তৈরি করা হয়েছে, তাহলে ওয়াই অক্ষে যাবে আর cos থিটা, যার সাথে কোন তৈরি করা হয় নাই, মানে এইখানে এক্স অক্ষ আর ওইখানে ছিল ওয়াই অক্ষ, তার সাথে যাবে সাইন থিটা। সো নিচের চিত্রে যদি লিখতে চাও, ওয়াই অক্ষের সাথে যাবে আর cos থিটা এবং এক্স অক্ষের সাথে যাবে আর সাইন থিটা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা এখানে সলিউশনে চলে আসি। আমাদের নদী পার করতে হবে লম্বালম্বি, বিপরীত বিন্দু, প্রস্থ বরাবর অথবা ন্যূনতম দূরত্বে। এখন নদী পারটা তুমি কিভাবে করবা? তুমি সাঁতরে করতে পারো, নৌকা দিয়ে করতে পারো। সো আমি ধরে নিচ্ছি তুমি একটা নৌকা দিয়ে এই নদীটা পার করতে চাও। এখন নৌকাটাকে কোন দিকে চালাতে হবে, তার মানে আমাকে দেখতে হবে নৌকা চালানোর জন্য ডিরেকশনটা আমার কি হওয়া প্রয়োজন। সো আমি কিছু কেস বলবো, মানে বেশ কিছু অপশন দিব, ওই অপশনগুলোর মধ্যে একটা অপশন আমি সিলেক্ট করব। প্রথম অপশনটা এরকম, যেহেতু তোমাকে বলা হয়েছে লম্বালম্বি পার হও, তো তুমি কি করতে পারো, একটা নৌকা দিয়ে লম্বালম্বি যাত্রা করতে পারো। এখন হলো যে এটা কি ঠিক হবে নাকি ভুল হবে, এটা আমাকে জানতে হবে। তো দেখো, তুমি যদি লম্বালম্বি যাত্রা করো, এই নদী কিন্তু শান্ত না, এই নদীতে একটা স্রোত আছে। তার মানে তুমি যদি এই কলমটা দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করো, স্রোত কিন্তু তোমাকে ধাক্কা দিবে। তো স্রোতের ধাক্কার ফলে তুমি একটু বেঁকে যাবে। তো তুমি যদি একবার বেঁকে যাও, এদিকে চলে গেছো, তাহলে এটা কিন্তু আর লম্বালম্বি দূরত্ব হলো না, এটা বাঁকা দূরত্ব। তার মানে তুমি লম্বালম্বি যাত্রা করলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে না। তাহলে প্রথম অপশনটা বাদ। 2 নম্বর অপশন কি হতে পারে, এখন তুমি লম্বালম্বি যাত্রা করতে পারতেছো না। সেকেন্ড অপশন হতে পারে যে তুমি স্রোতের দিকে যাত্রা করলা। সো আগেরটা যদি না হয়, এটা আসলে না হওয়ার সম্ভাবনা আরো বেশি। তুমি অলরেডি বেঁকে আসো, তোমাকে যদি স্রোত এসে আবার ধাক্কা দেয়, তুমি আরো বেঁকে যাবা। তার মানে তুমি লম্বালম্বিও পারতেছো না, স্রোতের দিকে যদি যাত্রা করো তখনও পারতেছো না। লাস্টের অপশন যেটা থাকে, যে স্রোতের বিপরীত দিকে যদি তুমি যাত্রা করো, হয়তোবা অপর বিন্দুতে পৌঁছাবা। কেন? ধরে নাও তুমি এই দিকে যাত্রা শুরু করছো, তো তুমি যদি এই পাশে যাত্রা শুরু করো, এইবার তোমাকে স্রোত এসে ধাক্কা দিল, তো তোমার সোজা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বলতেছি না সোজা হবা, বা সোজা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে আমি যদি স্রোতের বিপরীত দিকে যাত্রা শুরু করি, তাহলে আমার একটা সম্ভাবনা আছে যে আমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো। বুঝতে পারছি? সো এটা হলো আমাদের কারেক্ট আনসার, যে স্রোত থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করতে হবে। সো আমি ধরে নিচ্ছি একটা নৌকা দিয়ে, ভিবি নৌকার ভেলোসিটি, এই নৌকা দিয়ে আমি স্রোত থেকে দূরে মানে আলফা কোণে যাত্রা শুরু করলাম। এখন আমি কিছু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনগুলো সলভ করার জন্য। প্রথমে দেখো, এই কোণটা যদি আলফা হয়, তাহলে বিপরীত দিকে যে কোণটা তৈরি হয়েছে, আমি এটাকে বলতে পারবো 180 মাইনাস আলফা অথবা পাই মাইনাস আলফা। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমি এখানে যে বলে আসছিলাম যে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়, এই কাজটা এখানে অ্যাপ্লাই করব। কিরকম? আমাকে ভিভি দেয়া আছে, ভিভি হলো একটা ভেলোসিটি, ভেলোসিটি একটা ভেক্টর, তার সাথে একটা কোণ দেয়া আছে। তো আমি মনে মনে চিন্তা করব, এটা হলো সেই আর ভেক্টর এবং এটা হলো সেই থেটা, মানে সেই কোণ আর এবং থেটা আমাকে দিয়ে দিছে। তারপর আমি বলছিলাম আর এবং থেটা যদি দেয়া থাকে, আমি উপাংশ বের করতে পারবো, এক্স অক্ষের উপাংশ এবং ওয়াই অক্ষের উপাংশ। আরও বলে আসছিলাম যে এই উপাংশ বের করার সময় যার সাথে কোণ তৈরি হয় তার সাথে হবে কস, যার সাথে কোণ তৈরি করা হয় না তার সাথে হবে সাইন। তার মানে আমি এখানে বলতে পারি এই থেটা তৈরি হয়েছে এই রেখাটার সাথে, তাহলে এই পাশে যে উপাংশটা আসবে তার সাথে আমি কস দিয়ে গুণ করব। সো আসার উচিত ছিল আর ইন্টু কস থেটা, কিন্তু আর এর জায়গায় আমি বসাবো ভিবি, তারপর কস, থিটার জায়গায় বসাবো পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। তাহলে প্রথম উপাংশটা গেল বা এক্স অক্ষের উপাংশটা গেল। এর পরবর্তী উপাংশ হলো ওয়াই অক্ষের উপাংশ। সো ওয়াই অক্ষ মানে কি? এক্স অক্ষের উপর লম্ব। তাহলে আমি প্রথমে কি করব, এখানে একটা লম্ব আনবো। এই উপাংশের নাম কি? আর ইন্টু সাইন থেটা। আর এর জায়গায় আমি বসাবো ভিবি, সাইন বসাবো, আর থেটার জায়গায় বসাবো পাই মাইনাস আলফা। তো তুমি যদি এতটুকু পর্যন্ত করতে পারো, তাহলে মূলত এই প্রবলেমটা সলভ করা হয়ে গেছে। কেন? আমি একটু প্রথম থেকে বলি। এটা একটা নদী ছিল, এই নদীতে একটা স্রোতের বেগ ছিল ভিটি। এই নদীটা আমাকে লম্বভাবে পার হতে হবে, মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি ঠিক বিপরীত বিন্দুতে চলে যেতে হবে। এবার দেখো, আমি যে নৌকার বেগটা নিয়েছিলাম, এই নৌকার বেগটা কিন্তু দুইটা উপাংশে ভাগ করে ফেলছি, মানে এই নৌকার বেগ কিন্তু এখন আর আমার কাছে নাই। তাহলে আমার যে কি আছে, এই বিন্দুতে স্রোতের বেগ কাজ করতেছে, লম্বভাবে কাজ করতেছে নৌকার একটা উপাংশ, এবং বিপরীত দিকে কাজ করতেছে নৌকার আরেকটা উপাংশ। তাহলে এই দুইটা ভেক্টর কিন্তু বিপরীত দিকে, আর লম্বভাবে কাজ করতেছে ভিবি সাইন পাই মাইনাস আলফা। একটু ভালোভাবে দেখো তো, এই যে উপাংশটা, ওর ডিরেকশনটা কি ঠিক লম্বভাবে? আর আমাদের আনসারটা কি দরকার ছিল, যে লম্বভাবে বা বিপরীত বিন্দুতে বা প্রস্থ বরাবর কিভাবে যাব। তাহলে এটাই হলো আমাদের উত্তর, যে এইভাবে যদি যাই, মানে এই লম্বভাবে যদি যাই বা এই বেগ নিয়ে যাই, তাহলে আমি ঠিক বিপরীত বিন্দুতে চলে যেতে পারবো। তাহলে আমার দরকার কিন্তু ভিবি সাইন পাই মাইনাস আলফা, কিন্তু আমার কাছে এক্সট্রা আছে ভিবি কস পাই মাইনাস আলফা এবং ভিটি। তার মানে এই যে নিচের দুইটা ভেক্টর, এটা কিন্তু দরকার নেই,
ওদেরকে ক্যান্সেল করতে হবে। এখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরকে কখন ক্যান্সেল করবে? যদি তারা বিপরীত দিকে থাকে এবং সমান মান হয়। দেখো ভেক্টর দুইটা কিন্তু বিপরীত দিকে আছে, তার মানে একটা অপশন নালিফাই করলো বা একটা অপশন হলো। আরেকটা অপশন কি হইতে হবে? যে ওদের মান সমান হইতে হবে। তার মানে ভিটি এবং ভিবি কস পাই মাইনাস আলফা যদি সমান হয় তাহলে ওরা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কে? ভিবি সাইন পাই মাইনাস আলফা। ভিবি সাইন পাই মাইনাস আলফা কোন দিকে কাজ করতেছে? লম্বভাবে। আমাদের দরকার কি ছিল? লম্বভাবে। তাহলে আনসার হবে সাইন পাই মাইনাস আলফা ইন্টু ভিবি। আর কন্ডিশনটা কি হইতে হবে? যে ভিটি এবং ভিবি কস পাই মাইনাস আলফা সমান। তার মানে আমাদের কন্ডিশনটা কি হবে? যে আমাদের নৌকার যে এক্স অক্ষের বিপরীত দিক উপাংশটা ছিল ওই বিপরীত দিকের উপাংশের সাথে ভিটিটা সমান হতে হবে। তাহলে আমি জিনিসটা লিখি, ভিবি কস পাই মাইনাস আলফা সমান ভিটি। এবং ওরা যদি পরস্পর সমান হয় তাহলে একজন আরেকজন ক্যান্সেল হয়ে গেল, থাকলো ভিভি সাইন পাই মাইনাস আলফা এবং নৌকাটা সুন্দরভাবে এদিকে চলে যাবে। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা যদি তুমি সলভ করতে চাও তাহলে তোমাকে জানতে হবে কস পাই মাইনাস আলফার মানটা কত। তো আশা করি তোমরা জানো যে কস পাই মাইনাস আলফা আসলে মাইনাস কস আলফা। তাহলে আমি এটা লিখি, মাইনাস ভিভি কস আলফা সমান সমান ভিটি। তো এখান থেকে তোমার আলফার মানটা বের করতে হবে। তো প্রশ্ন হলো আলফাটা কেন বের করব? আমরা যখন এই প্রশ্নটা বা এই প্রবলেমটা শুরু করেছিলাম আমাকে জানতে হবে কোন দিকে যাত্রা করতে হবে। সো যাত্রাটা ছিল স্রোতের বেগের সাথে আলফা ডিগ্রি কোণে। তার মানে আমি যদি আলফাটা বের করতে পারি তাহলে কোন দিকে যাত্রা করতে হবে সেটা বের করতে পারবো। এই জন্য আমরা আসলে এখান থেকে আলফাটা বের করবো। সো সলিউশন করার পর তুমি আলফার মানটা পাবে এরকম, যে কজ ইনভার্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই ভিবি। তার মানে তুমি যদি স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা জানো, তাকে কজ ইনভার্স করে দাও, তাহলে আলফাটা চলে আসবে বা ডিরেকশনটা চলে আসবে। এবং আলফাটা চলে আসছে, কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি। এখন তোমাদের আমি একটা শর্টকাট শিখিয়ে দেবো, খুব ছোট্ট একটা শর্টকাট। সেটা হলো এই অঙ্কটা কত তাড়াতাড়ি করা যায়। যেমন তোমাকে যদি বলে যে এখানে ভিটি যেটা হলো স্রোতের বেগ এবং ভিবি ওটা হলো নৌকার বেগ, সো এই দুটো অপশন যদি তোমাকে বলে দেয় আমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো। দেখো, ধরো তোমাকে বললো যে নৌকার বেগ হলো 10 আর স্রোতের বেগ হলো 5, দুইটা ডাটা দিয়ে দিলে তুমি বসাও, এখানে 5 বসাও এখানে 10 বসাও, তাহলে 5/10 মানে মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফের মান কত? 120। তার মানে তোমাকে যাত্রা করতে হবে 120 ডিগ্রি কোণে। আচ্ছা, 10 আর 5 না দিয়ে যদি তোমাকে বলে যে স্রোতের বেগ ভিটি এটা হলো 10 আর নৌকার বেগ হলো 20, এখন কত আসবে? আগের মতোই, উপরে 10 বসাও নিচে 20 বসাও, মানে মাইনাস হাফ আবার 120। আচ্ছা, আবার যদি তোমাকে বলা হয় যে স্রোতের বেগ হলো 50 আর নৌকার বেগ হলো 100, এখনো যদি তুমি এখানে ডাটাগুলো বসাও আনসার কিন্তু এখনো 120 আসবে। তার মানে দেখো আমি যে ট্রিকটা করছি, প্রতিবার নৌকার বেগ স্রোতের বেগ থেকে ডাবল দিছি, মানে দ্বিগুণ করছি। সো একটা বেগ আরেকটা বেগের যদি দ্বিগুণ হয় আনসার কিন্তু সব সময় আলফার মানটা হবে 120। এখন তুমি চিন্তা করতে পারো, বাহ ব্যাপারটা তো ভালো, ডাবল হলে আমি 120 আনসার বসাই দিব, যেটা একটা শর্টকাট। সো আমি একটু মনে করাই দিই, আমাদের মূলত কাজ কিন্তু শর্টকাট শেখানো না। তো আমি এইমাত্র যে শর্টকাটটা শিখালাম এটা কখনোই মনে রাখবে না, কারণ এটা যদি তুমি মনে রাখো ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি। কেন ভুল হবে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। দেখো, আমাকে আলফার মানটা বের করার জন্য কজ ইনভার্সের ভেতরে যে ডাটাটা আছে সেটা হলো ভিটি ডিভাইডেড বাই ভিবি, মানে তোমাকে স্রোতের বেগকে নৌকার বেগ দিয়ে ভাগ করতে হবে। ওকে, সো এটা আমাদের একটু লাগবে একটু পর। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কস থিটার সর্বোচ্চ মান কত, সো আশা করি তোমরা জানো যে কস থিটার সর্বোচ্চ মান 1 বা 1 থেকে ছোট হতে হবে, মানে কজের মান কখনো 1 এর বাইরে যাবে না। সো আমি কি এভাবে লিখতে পারি না যে থিটা কজ ইনভার্স 1, তাহলে এই অর্থটা কি দাঁড়ালো? থিটার মানটা কজ ইনভার্স 1 থেকে ছোট হবে বা সর্বোচ্চ সমান হতে পারে। তাহলে দেখো কজ ইনভার্সের ভেতরে যে ডাটাটা, এই ডাটাটা 1 হবে অথবা 1 থেকে ছোট হবে, এর থেকে বড় কিন্তু কখনো হতে পারে না। সো একইভাবে যদি চিন্তা করি এখানে যে ভিটি ডিভাইডেড বাই ভিবি আছে, এই ভাগফলটাও কিন্তু কখনো 1 থেকে বড় হতে পারবে না। সো আমি জিনিসটা এখানে লিখে রাখতে পারি যে ভিটি ডিভাইডেড বাই ভিবি অবশ্যই 1 থেকে ছোট হবে, আর সর্বোচ্চ যদি হতে চাই সেটা হবে 1 এর সমান। তাহলে এটা কিন্তু একটা ছোটখাটো কন্ডিশন। সো এই কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে। কিরকম? অপশনটা দেখো, ভিটি ডিভাইডেড বাই ভিবি 1 থেকে ছোট অথবা সমান। সো একটা অপশন হলো সমান হতে পারে। সো আমি যদি এখানে বলি যে ঠিক আছে ওরা সমান হয়ে গেল, তো সমান যদি হয়ে যায় ওদের ভাগফলটা হবে 1। এবার এখানে আসো, কজ ইনভার্স মাইনাস এই ভাগফলটা 1, কজ ইনভার্স মাইনাস 1 এর মান হলো 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি হলে কি হবে? এই আলফাটা 180 ডিগ্রি, আমি আলফাটা 180 ডিগ্রি বসাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ভিটি বা স্রোত যাচ্ছে একদিকে, তার সাথে 180 ডিগ্রি কোণে তুমি নৌকা চালাচ্ছ। এখন তুমি চিন্তা করো, স্রোত যাচ্ছে একদিকে, তুমি 180 ডিগ্রি কোণে যদি নৌকা চালাও তুমি কখনোই বিপরীত বিন্দুতে যেতে পারবে না। তার মানে এখানে যে সমান অপশনটা ছিল এই সমান অপশনটা আমাকে বাদ দিতে হবে। তাহলে অপশনটা কি হবে? যে অবশ্যই লেস দেন 1 হতে হবে, মানে এই ভাগফলটা অবশ্যই 1 থেকে ছোট হবে। এবার যদি তুমি আড়াআড়ি গুণ করে দাও তাহলে কি দাঁড়াবে? যে ভিটি লেস দেন
ভিবি। এই কথাটার বাংলা কথা হলো নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগ থেকে বড় হতে হবে। যদি কখনো নৌকার বেগ স্রোতের বেগ থেকে ছোট হয়, এই যে লম্বালম্বি পারাবার এটা করা যাবে না। নৌকার বেগ স্রোতের বেগে যদি সমান হয় তখনও কিন্তু লম্বালম্বি পারাবারটা করা যাবে না। তাহলে একটাই কন্ডিশন, সেটা হলো নৌকার বেগটা অবশ্যই স্রোতের বেগ থেকে বড় হইতে হবে। আচ্ছা, আমি একটু ফিরে আসি। এই যে আলফাটা 120 এবং আমি শর্টকাটের কথাটা বলছি যেটা শিখবা না। কেন শিখবা না? কারণ তুমি জানো যে এখানে ডাবল দেয়া থাকলেই আনসার হবে 120। এবার মনে করো আমি তোমাকে একটা ডাবল মান দিয়ে দিলাম যে ভিটি হলো 20 আর ভিবি হলো 10। তো তুমি দেখতেছো আচ্ছা এখানে তো ডাবল আছে, তাহলে 120 বসাই দেবো, কিন্তু 120 যদি বসাও আসলে আনসারটা হবে না। কেন? ভিটি হলো 20, তুমি উপরে 20 বসাইছো, ভিবি হলো 10 আর নিচে বসালো 10, তাহলে 20/10 হলো -2। আমি একটু আগে বলে আসছিলাম যে কজের মান কখনো 1 থেকে বড় হবে না, বাট এখানে তুমি বসাচ্ছ -2। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর তোমাকে আনসার করবে ম্যাথ ইরর। সো ম্যাথ ইরর আনসার মানে কি? তোমার এটা কোনো আনসার হয় নাই। আসলে ম্যাথ ইররটা বুঝাচ্ছে যেহেতু তোমাকে এখানে স্রোতের বেগটা বড় হয়ে গেছে, সো এই প্রবলেমটা সলিউশন করা যাবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা যে ডাবল থাকলেই কখনো 120 আনসার হবে না। ডাবলটা কখন হইতে হবে? যদি স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক অথবা নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ। সো আমরা দেখলাম যে আলফার মানটা কত আসবে এবং আলফার মানটা কতর মধ্যে থাকতে হবে, এই অনুপাতটা কেমন হওয়া উচিত এবং শর্টকাটটা কেন শিখবো না। আচ্ছা, সো এই প্রবলেমের সাথে আরো দুটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হলো নৌকাটি কত লব্ধি বেগে নদী পার হবে এবং নদী পার হতে কত সময় লাগবে। সো আমরা এই প্রশ্নগুলোর উত্তর একদম চিত্র থেকে দেখে দিব। আমি প্রথমে বলছিলাম এই যে নৌকাটা যাত্রা শুরু করছে, তার একটা ভেলোসিটি কাজ করতেছিল স্রোতের বেগ, একটা হলো নৌকার উপাংশ আর একটা নৌকার লম্ব উপাংশ। তার মধ্যে আমরা বলে দিছি এবং আমরা ক্যালকুলেশন করে দেখাইছি যে স্রোতের বেগ এবং এই যে এক্স অক্ষের বিপরীত দিকের উপাংশ এরা পরস্পর ক্যান্সেল হয়ে গেছে। তাহলে থাকলো কে? শুধুমাত্র ভিবি সাইন পাই মাইনাস আলফা। তাহলে এই ভেলোসিটি ছাড়া আর কোনো ভেলোসিটি কিন্তু নৌকার উপর কাজ করতেছে না। তাই বলতে পারি এটা হলো নৌকার লব্ধি বেগ। তাহলে এখানে বলছে কি নৌকাটি কত লব্ধি বেগে নদী পার হবে, তার মানে নৌকাটি কত লব্ধি বেগে নদী পার হবে? ভিবি সাইন পাই মাইনাস আলফা। তাহলে আমরা প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গেছি যে লব্ধি বেগ হবে ভিবি সাইন পাই মাইনাস আলফা। এখন তোমরা অলরেডি জানো যে সাইন পাই মাইনাস আলফা কে সাইন আলফা বলা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি যে ভি আর হলো ভিবি সাইন আলফা। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন সেটার উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নটা হলো নদী পার হতে কত সময় লাগবে। সো এই প্রশ্নটা সলিউশন করার আগে আমি একটা ছোট্ট সূত্র তোমাদেরকে মনে করাই দিই। সেটা হলো এস ইকুয়াল টু ভি ইন্টু টি, মানে টোটাল সরণ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এইখান থেকে যদি তোমার সময় বের করতে হয় তোমাকে সরণকে ভাগ করতে হবে বেগ দিয়ে। এবার আমাকে বলো এই যে নদীটা আছে, নদীর এই পার থেকে ওই পারে যদি চলে যায় তার সরণ হবে কত? ডি। তাহলে আমি সরণের জায়গায় বসাতে পারি ডি এবং তাকে ভাগ করতে হবে ভি দিয়ে, মানে কত বেগে সে পার হচ্ছে। সো একটু আগে আমরা বলছি যে এই নদীটা কত বেগে পার হচ্ছে? ভিবি সাইন পাই মাইনাস আলফা, অথবা তুমি বলতে পারো রেজাল্টেন্ট ভেলোসিটি, অথবা ভিবি সাইন আলফা। এই তিনটার যে কোনো একটা তুমি বলতে পারো। তাহলে এখানে যে নিচে ভি ছিল ওই ভিটা হবে ভিবি সাইন পাই মাইনাস আলফা অথবা ভিবি সাইন আলফা তুমি বলতে পারো। তাহলে নিচে লিখবো কত? ভিবি সাইন আলফা। এটা হলো নদী পার হতে কত সময় লাগবে।